নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি রানীগঞ্জের ইতিহাস নিয়ে। এই সেই ঐতিহাসিক যেটি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই মথুরাচণ্ডীর এই যে পীঠস্থান দেখছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের যে মূর্তি রয়েছে। ভারতবর্ষের সর্বপ্রথম নারায়ণপুরী গ্রামে কয়লা খনন, উত্তোলন ও পরিবহন এখান থেকে কিন্তু হতো। এবং আমরা এই রানীগঞ্জের উপরে বিভিন্ন রকম ইতিহাস আগেও দেখেছি, এবং রানীগঞ্জের নামকরণের পিছনে কি ইতিহাস সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো। জন্মলগ্ন থেকেই রানীগঞ্জ ভূগোলের পাতায় স্থান পেয়েছে কালো হিরে বা কয়লার জন্য। তবে কবে প্রথম এই নামের ব্যবহার হলো বা নামকরণের ইতিহাসের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। আশ্রয় নিতে হয় অনুমান ও জনশ্রুতির। কথিত আছে বর্ধমান রানীর সম্মানে এই জনপদের নাম রানীগঞ্জ। তবে কে সেই রানী, কোন সময়ের তা বলা কঠিন। একটি জনশ্রুতি, বর্ধমান রাজ জগৎরামের পত্নী রানী ব্রজকিশোরী ছিলেন একজন ধর্মপ্রাণা প্রজাপৎসলা রমণী। 1702 খ্রিস্টাব্দে জগৎরামের মৃত্যুর পর নাবালক পুত্র কীর্তিচাঁদের পক্ষে ব্রজকিশোরী জমিদারি তত্ত্বাবধান করতেন। অষ্টাদশ শতকের দ্বিতীয় দশকে কেন্দুলির রাধাগোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করে ফেরার পথে এই রানী রানীগঞ্জে অবস্থান করেন বলেই তার সম্মানার্থে রানীগঞ্জ নামকরণ করা হয়। অন্য অভিমত হল 1771 খ্রিস্টাব্দ থেকে তিলকচাঁদের বিধবা পত্নী বিষ্ণু কুমারী দেবী নাবালক পুত্র তেজচাঁদের অভিভাবিকা রূপে 12 বছর জমিদারি পরিচালনা করেন। ভীষণ কুমারী ছিলেন উখড়ার জমিদার মেহেরচাঁদ হান্ডার কন্যা। এই ভীষণ কুমারীর সময়ে রানীগঞ্জ অঞ্চল ভীষণ কুমারীর তথা বর্ধমান রাজার জমিদারির অন্তর্ভুক্ত ছিল। শিয়ারশোল রাজও বর্ধমান রাজের অধীনে ছিল। এই ভীষণ কুমারী 1788 সালে বর্ধমানের নবাবহাটে 108টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। ভীষণ কুমারীর মৃত্যু হয় 1798 খ্রিস্টাব্দে। ভীষণ কুমারী ছিলেন অত্যন্ত নিপুণ প্রশাসক। দক্ষতার সাথে তিনি জমিদারি পরিচালনা করেন। পুত্র তেজচন্দ্র ছিলেন উচ্ছৃঙ্খল প্রকৃতির। মা ভীষণ কুমারীর কথাই ছিল শেষ কথা। রানী ভীষণ কুমারীর কথা স্মরণ করেই রানীগঞ্জের নামকরণ। বিশিষ্ট শিক্ষক শিয়ারশোল রাজ হাই স্কুল, শ্রী গুণময় ফৌজদার স্যার, তার লিখিত এই বই কয়লা শিল্প, শিয়ারশোল রাজবাড়ি ও নজরুল ইসলাম। এই বইয়ে স্যার কিন্তু রানীগঞ্জ সম্পর্কিত, রানীগঞ্জের যে ইতিহাস এখানে উল্লেখিত রয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে, যে স্যার এই বই আমাকে উপহার দিয়েছিলেন এবং আমাকে অনেকটা রানীগঞ্জের ইতিহাস তৈরি করতে তিনি আমাকে আশীর্বাদ করেন। এবং এই যে দেখতে পাচ্ছেন যে নদী বয়ে চলেছে, নদ বয়ে চলেছে, এই যে দেখতে পাচ্ছেন দামোদর নদ বয়ে চলেছে। এখন অবশ্য জল নেই নদীতে সেরকম, কিন্তু একটা সময় এই নদের জলেই কিন্তু কয়লা বিভিন্ন জায়গায় যেত। আর আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে রানীগঞ্জের নামকরণ, এবার আমাদের স্থির করতে হবে কোন অভিমতটি গ্রহণ করবে। 1774 সালের একটি সরকারি নথিতে রানীগঞ্জের নাম পাওয়া যায়। সেটি অবশ্যই বেঙ্গল সিভিল সার্ভিসের কয়লা বিষয়ক রিপোর্ট, কিন্তু সেই সময়ের ভূমি সংক্রান্ত মৌজায় নকশায় রানীগঞ্জের উল্লেখ ছিল না। অর্থাৎ অনুমান করা যায় রানীগঞ্জের নামটি তখনও লোকজনের মুখে মুখে প্রচলিত ছিল। 1815 সালে মিস্টার উইলিয়াম রানীগঞ্জ কয়লা অঞ্চলের একটি মানচিত্র তৈরি করেন। তবে রানীগঞ্জে পুরানো ইতিহাসের বহু অমূল্য উপাদান ছড়িয়ে আছে সেকালের সংবাদপত্রের পৃষ্ঠায়। এতদক অঞ্চলের কবি ও গবেষক স্বর্গত ডক্টর আব্দুস সামাদ 1985 সালে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মুখপত্রে রানীগঞ্জের ইতিহাস শিরোনামে একটি গবেষণামূলক প্রবন্ধে উল্লেখ করেন সোমপ্রকাশ পত্রিকা ও সংবাদ প্রভাকর পত্রিকার কথা। ঈশ্বর গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর থেকে সংগৃহীত তথ্য ছাপা হয়েছিল 1855 সালের 21শে মার্চ তারিখে। সেকালে রানীগঞ্জ ছিল মহকুমা শহর। শহরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল জিটি রোড সন্নিহিত মঙ্গলপুর এলাকা। ট্রেন চলাচল শুরু হওয়ার পর জিটি রোডের গুরুত্ব অনেকখানি হ্রাস পায় এবং সরকারি অফিস, আদালত, পোস্ট অফিস প্রভৃতি স্টেশন সংলগ্ন এলাকায় উঠে আসে পুলিশ থানাও। ফলে যে মঙ্গলপুর এতদিন শহরের প্রাণকেন্দ্র ছিল তার গুরুত্বও সম্পূর্ণ বিনষ্ট হয়। সংকলিত সংবাদে তারই উল্লেখ দেখা যাচ্ছে। রানীগঞ্জের কয়লার খনি পর্যন্ত রেল রোড প্রস্তুত হয়ে গমনাগমন হওয়াতে পূর্বাপেক্ষে ওই স্থানের অধিক শ্রীবৃদ্ধি হয়েছে এবং ক্রমে আরও
হবে। মঙ্গলপুরের পক্ষে আর বড় মঙ্গল থাকবে না, তথাকার মঙ্গল এখানে আসবে। রানীগঞ্জের পূর্বের নামে রানীগঞ্জ ছিল, অধুনা কার্যে রানীগঞ্জ হবে। এই সংবাদের মাধ্যমে অনুমান করা যেতে পারে যে কয়লা শিল্পের কারণে রানীগঞ্জ। এর আগে মঙ্গলপুর চটিই ছিল শের সাইড জিটি রোডের রানীগঞ্জ আসার পথ। আজ মঙ্গলপুর চটির কথা শোনা না গেলেও বগুড়া চটি নামে রানীগঞ্জের অদূরে রয়েছে জনপদ বাজার। 1829 খ্রিস্টাব্দে ফরাসি পর্যটক ভিক্টর জেকমো এই অঞ্চল পরিভ্রমণ করে মঙ্গলপুর চটির সন্ধান পান। এই রিপোর্ট রয়েছে জাতীয় গ্রন্থাগারে। এই বিষয়ে বাংলায় রয়েছে কলকাতা ছাড়িয়ে অধ্যাপক অবন্তী কুমার সান্যালের বইটি। যাই হোক, 1774-এ রানীগঞ্জ কয়লা উত্তোলন শুরু হয় এবং 1777 সালে রানীগঞ্জ কোলফিল্ডে লৌহ আকরের খবর পাওয়া যায়। অর্থাৎ ওই সময়েই রানীগঞ্জের পত্তন। 1775 সালে সামনার অ্যান্ড কোম্পানি 2500 মন কয়লা দামোদর নদ দিয়ে কলকাতায় চালান দেন। হান্টারের এই স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল থেকে জানা যায় যে 1774 সালের আগস্ট মাসে এস.জি. হিটলি ও যে সামনার দুজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী ভারত সরকারের কাছে কয়লা উত্তোলন ও বিক্রয়ের অনুমতি পান। সামনার অ্যান্ড কোম্পানি রানীগঞ্জের কাছাকাছি কয়লা পাবার আশায় খনন শুরু করেন। 1775-এ এই কাজ স্থগিত রাখা হয়। কয়লা উৎপাদনের সূতিকাগৃহ বলে রানীগঞ্জ চিহ্নিত হয়। তাহলে রানীগঞ্জ নামটি 1800 শতকের 7-এর দশকে পাওয়া যাচ্ছে। এই নামটির সঙ্গে আশেপাশের কোনো স্থানের নামের সাদৃশ্য নেই। পাশেই গ্রাম শিয়ারশোল, লিমচা, রনাই, কিন্তু সেগুলোর সাথে এর কোনো সাদৃশ্য নেই। তবে বর্ধমানের কোনো এক রানীর সূত্রে রানীগঞ্জ নামটি প্রচলিত হয়েছিল, সেই বিষয়ে কারো সন্দেহ নেই। বন্ধুরা, আপনাদের সামনে আপাতত রানীগঞ্জ নামকরণের পেছনে যে ইতিহাস, সেটা আপাতত তুলে ধরলাম। আরও অনেক ইতিহাস রয়েছে। আগামী দিনে আবার আসবো আপনাদের সামনে রানীগঞ্জের ইতিহাস নিয়ে। আজ এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।